দর্শক, একটা আলোচনা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের পরে রাজনীতির আকাশে সেই আলোচনাটা বেশ দানা বেঁধে উঠছে। বিভিন্ন বিশ্লেষক, সাংবাদিক এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছে। ব্যাপারটা হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আমরা গতকালকেই একটা আলোচনা করেছিলাম যে আহ, আওয়ামী লীগের যারা মিত্রশক্তি, মানে যাদেরকে এখন মিত্রশক্তি ভাবা হচ্ছে আমেরিকার নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন এবং ভারত তো অবশ্যই, তারা শেষ পর্যন্ত বোধহয় বাধ্য হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগের কথা। কারণ শেখ হাসিনাকে ফেরানোর কোনো পথ তাদের হয়তো তৈরি করা সম্ভব হবে না। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, এই ব্যাপারটা কতটা প্রাসঙ্গিক কিংবা কতটা গুরুত্বপূর্ণ? আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরছে? আওয়ামী লীগকে কি বিএনপি রাজনীতিতে ফেরাবে? সংসদ বসেছে যখন আজকে, তখন এই যে আহ, সংসদের প্রথম 30 কার্য দিবসের মধ্যে প্রফেসর ইউনূসের যত কালা কানুন কিংবা কিছু ভালো কানুনও রয়েছে, সেই ব্যাপারগুলোর সুরাহা হতে হবে। 133টা অধ্যাদেশ, কিছু কালা কানুন, সেই ব্যাপারগুলোর সুরাহা হতে হবে। গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রফেসর ইউনূসের এই মানে জুলাই সনদ আদেশ, যে অধ্যাদেশ, সেইটা নিয়ে তীব্র ব্যঙ্গাত্মক কথা বলেছেন এবং সেটাকে মানে কোন লিঙ্গ, এটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না উভয় লিঙ্গ, সেটা বলতে বলেছেন একটু মজা করে। মানে সেটাকে ওই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কিংবা উভয় লিঙ্গ সেটা না বলে আমার মনে হয় যে সেটাকে ম্যাটিকুলাস লিঙ্গ বলা যেতেই পারে। আহ, সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে প্রফেসর ইউনূসের বহু কিছুই সংসদে পাশ হবে না। তার মধ্যে কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে, কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে, সেটাও কি সংসদ, বিএনপির নেতৃত্বে 2/3 আসন তারা যেহেতু পেয়েছে, তারা যেটা চাইবে তাই হবে, সেটাও কি বাতিল হয়ে যাচ্ছে? বিভিন্ন সূত্র বলছে সেটাও বাতিল হয়ে যাচ্ছে। সংসদের 30 কার্য দিবসের পরে আওয়ামী লীগ তার রাজনীতির অধিকার ফিরে পেতে যাচ্ছে। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত? বিএনপি সেটা করবেই বা কেন? কোন স্বার্থে করবে? সেখানেই একটা মজার ব্যাপার, যে ভিডিওর অংশবিশেষ আপনারা দেখলেন। বিএনপি পন্থী সাংবাদিক হিসেবেই পরিচিত বাংলাদেশের তারকা সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি কালের কণ্ঠের একটা টক শোতে গতকালকে এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্য করতে গিয়েই তিনি বলেছেন, বিএনপি তার নিজের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে। চলুন একটু বুঝে দেখি, জেনে দেখি তার আলোচনার কয়েকটা পয়েন্ট ধরে আমরা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগকে রাজনীতিতে বিএনপি কেন ফেরাবে, নিজের প্রয়োজনটা কি, এবং সেটা সত্য কতখানি। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোস্তফা ফিরোজের সেই মন্তব্যের কথা। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে ভবিষ্যতে বিএনপিকে রাজনীতিতে আহ, টিকতে হলে, যদি বিএনপি রাজনীতিতে টিকতে চায় এবং বিএনপি সরকার 5 বছর ঠিকভাবে যদি কাজ করতে চায়, তাহলে আওয়ামী লীগকে ফেরাতে হবে। আওয়ামী লীগকে ফেরাতে হবে কেন? তার যুক্তি হচ্ছে, যদি আওয়ামী লীগকে না ফেরায়, তাহলে মানে ফাঁকা মাঠে জামাত ইসলাম এবং এনসিপি রাজত্ব পেয়ে বসবে এবং সেই রাজত্ব নিয়ে বিএনপির উপরে হামলে পড়বে যারা, তারা এমন ভাবে সেই প্রেশার বিএনপির মোকাবেলা করাটা অনেক বেশি কঠিন হবে। তিনি এটাও বলেছেন যে এখন হয়তো সরকারের হানিমুন পিরিয়ডে তারা হয়তো অনেক কিছুই বুঝতে পারছে না, কিন্তু 1 বছর 2 বছর অতিক্রম করার পরে এই জামাত কিংবা এনসিপি এতটাই ফাঁকা মাঠে, এতটাই শক্তিশালী হয়ে উঠবে, বিএনপির সরকার চালানোটা অনেক বেশি কঠিন হবে। আর জামাতের একমাত্র ওষুধ হচ্ছে আওয়ামী লীগ, সেই কথাও তিনি বলেছেন। আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফেরায় বিএনপি, তাহলে রাজনীতিটা আবারও এমন হবে, বাংলাদেশের যে রাজনীতি তিনি একেবারে অকপটে স্বীকার করেছেন, বাংলাদেশে তো মূলত 2টা রাজনীতি, একটা হচ্ছে আওয়ামী রাজনীতি আর একটা হচ্ছে এন্টি আওয়ামী রাজনীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে এন্টি আওয়ামী লীগ সবাই এক হয়ে যায়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে এবং দুর্বল আওয়ামী লীগ যখন ফিরবে, তারা আস্তে আস্তে সবল হওয়ার চেষ্টা করবে, সেই মুহূর্তে ফাঁকা মাঠটা জামাত পাবে না। ফাঁকা মাঠটা জামাত না পেলে জামাত অনেকটা অসহায়
অসহায় হয়ে যাবে। আর জামাত যখন অসহায় হয়ে যাবে তখন আবার ঘুরে ফিরে তারা বিএনপির ছায়াতলে আসার চেষ্টা করবে, বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে, আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। বিএনপিকে তারা আর শত্রু ভাববে না এবং তখন বিএনপির জন্য রাজনীতি করাটা সহজ হবে। সুতরাং বিএনপির রাজনীতির স্বার্থে, বিএনপির সরকারের সুন্দরভাবে সরকার পরিচালনা, কার্যক্রম পরিচালনার স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক বিএনপিকে করতে হবে। তিনি বলছেন যে এটা আমি হয়তো কম বুঝি, কিন্তু আমি যেহেতু বুঝি সেহেতু বিএনপির লোকজন তো আরো বেশি বোঝে, এবং সেই বোঝার পরিপ্রেক্ষিতেই তিনি অনেকটা নিশ্চিতই করেছেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে, বিএনপি করছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে তারা। কারণ একটা গণতান্ত্রিক দেশে মানে সব থেকে বড় দুইটা দলের একটা দলকে নিষিদ্ধ করে রেখে আপনি কখনো সরকার চালাতে পারবেন না। এটা হচ্ছে তিনি বলছেন। তিনি বলছেন যে ওই যে বললাম যে আওয়ামী লীগ ফিরলে জামাত এবং এনসিপি তারা বাধ্য হবে বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে, কিংবা তিনি এভাবে বলেছেন বিএনপির ছায়াতলে কিংবা বিএনপির আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগকে মোকাবেলা করার শক্তি অন্তত জামাত কিংবা এনসিপির নেই, তখন তারা নিজেদেরকে বিএনপির ছায়াতলে নিয়ে যেতে বাধ্য হবে। এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট হবে। তিনি এটাও বলেছেন যে জামাত এবং এনসিপি আদতে আলাদা কিছু না, তারা একটাই দল। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে জামাত পেছনে থেকে এনসিপির ছাত্রদেরকে এগিয়ে দিয়েছিল, মূলত তারা জামাতেরই প্রোডাক্ট এবং তারা একই দল, এবং এই মানে পুরো গোষ্ঠীটার পৃষ্ঠপোষক হচ্ছে প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস ক্ষমতায় থেকে এই পুরো গোষ্ঠীটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, একেবারে স্পষ্ট করে মোস্তফা ফিরোজ সেই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এই গোষ্ঠীটাকে দিয়ে সারা দেশে মব তৈরি করিয়েছেন, মাজার ভেঙেছেন, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়েছেন, ছায়ানট পুড়িয়েছেন। ওসমান হাদির ইস্যুটাকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টার যারা ভেঙেছে এরা এই গোষ্ঠীরই উগ্রবাদী অংশ। তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন সারা দেশে যে মব হয়েছে, শত শত মাজার ভাঙা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার পোড়ানো হয়েছে, এগুলো সবই এই গোষ্ঠীর একটা উগ্রবাদী অংশ, যেটার পৃষ্ঠপোষক হচ্ছে প্রফেসর ইউনূস। তিনি ৩২ নম্বর বাড়ি বঙ্গবন্ধুর সেটা ভাঙার কথা বলেছেন, যে ৩২ নম্বর বাড়ি ভেঙেছে, সরকার চেয়ে চেয়ে দেখেছে, বুলডোজার সাপ্লাই দিয়েছে। এটা প্রফেসর ইউনূস তার নিজের মাস্টার প্ল্যানটা ওদেরকে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এটা মূলত প্রফেসর ইউনূসেরই মাস্টার প্ল্যান, শুধুমাত্র কার্যকর করেছে ওরা, ওই গোষ্ঠীটাকে দিয়ে প্রফেসর ইউনূস এই কাজটা করিয়েছেন। এই যে মানে ভয়ঙ্কর একটা কথা বলেছেন যে যদি আওয়ামী লীগকে স্পেস না দেয় বিএনপি, তাহলে জামাত বিএনপিকে গিলে খাবে। ভয়ঙ্কর কথা, কিন্তু মানে তার অবজারভেশনে এরকম যে যদি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক না করে, আওয়ামী লীগকে যদি রাজনীতির স্পেস বিএনপি না দেয়, তাহলে জামাত এত বেশি শক্তিধর হয়ে যাবে কিছুদিনের মধ্যে যে বিএনপিকে গিলে খাবে, এবং সেটাকে মোকাবেলা করার মতো অ্যাবিলিটি বিএনপির থাকবে না। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে জামাতের রাজনীতি মূলত দুর্বল হয়ে গেছে, খালেদা মানে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামাতের আমির যে জাতীয় সরকারের কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের আলোচনা হয়েছে এবং তারা ক্ষমতায় গেলে, জামাত ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবে, এমনকি বিএনপি ক্ষমতায় গেলেও যেন জাতীয় সরকার করে সেরকম একটা প্রস্তাবনা বিএনপিকে দিয়েছেন তিনি, একেবারে প্রকাশ্যেই মানে আকারে ইঙ্গিতে, কোনোটা স্পষ্ট বলে কোনোটা অস্পষ্ট বলে সেগুলোকে তিনি মানে বলেছেন। এবং তখনই জামাতের রাজনীতিটা দুর্বল হয়ে গেছে। মোস্তফা ফিরোজের ভাষ্যমতে তখনই বোঝা গেছে যে জামাত তখন কনফার্ম হয়ে গেছে যে তাদের দ্বারা সরকার গঠন করা সম্ভব নয়। সেই কারণে তারেক রহমানকে রিকোয়েস্ট করা হয়েছে যেন তারা সরকার গঠন করে জামাত এবং এনসিপিকে তাদের সরকারে রাখে, জাতীয় সরকার গঠন করে। এবং তিনি এটা বলেছেন যে সর্বশেষ আরো মানে মানে হাড়ির তলা ফেটে গেছে, তাদের হাড়ির তলা ফেটে গেছে এই তথ্য ফাঁস হওয়ার পরে যে জামাতের আমিরের প্যাডে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে যেন মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। তার মানে বিরোধী দলে থেকেও তিনি সরকারে থাকার, সরকারের সঙ্গে যুক্ত থাকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নিয়ে এখনো আগাচ্ছেন।
মোস্তফা ফিরোজের এই যে অবজারভেশনগুলো, এই অবজারভেশনগুলো আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণেই যে এতটা নগ্নভাবে আমরা আলোচনা না করলেও আমরা কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে বিএনপির নিজের স্বার্থেই। যদি আওয়ামী লীগকে রাজনীতিতে না ফেরানো হয় তাহলে ফাঁকা ফিল্ড পেয়ে যাবে বিএনপির বর্তমান যারা বিরোধী দল, এবং এই শক্তিকে যদি ফাঁকা ফিল্ড বিএনপি দিয়ে দেয় তাহলে 5 বছর বিএনপির জন্য সরকার পরিচালনা করা কিংবা 5 বছর পরে যে ইলেকশন, সেই ইলেকশনে এই গোষ্ঠী এতটা শক্তিশালী হয়ে যাবে যে পরবর্তী ইলেকশনে দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটাই ক্ষমতায় চলে আসলো, এবং সেটা বিএনপির জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার হবে। এই আলোচনাটা বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য বিশ্লেষণ করে আমরা করেছি বহুবার। এখন মোস্তফা ফিরোজ যখন একেবারে নগ্নভাবেই বলছেন, এবং এই আলোচনাটা মোস্তফা ফিরোজ যে বলছেন কিংবা আমরা আলোচনা করছি ব্যাপারটা তা না, ব্যাপারটা আমরা দেখছি এনসিপির রাজনীতিতে কিংবা জামাতের রাজনীতিতেও আলোচনা হচ্ছে। তারা প্রকাশ্যে এখন বলা শুরু করেছে যে মানে আওয়ামী লীগকে ফেরাতে চাইছে শুধুমাত্র আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে মোকাবেলা করার জন্য। এই আলোচনা কিন্তু ওই পক্ষের মধ্যে শুরু হয়েছে। তার মানে আওয়ামী লীগ একটা ভয়ের কারণ, আওয়ামী লীগের ফিরে আসাটা একটা ভয়ের কারণ তৈরি হয়েছে কোনো কোনো পক্ষের মধ্যে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে খুবই সফট ডিসক্রিপশন দিতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতি কারো জন্য ভয়ের কারণ না হোক। রাজনীতি হোক সহ অবস্থানের রাজনীতি, সবাই মিলে রাজনীতি করবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেউ কারো শত্রু হবে না। সুস্থ প্রতিযোগিতা থাকবে, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে, সুস্থভাবে করবে, কিন্তু কেউ কাউকে দমিয়ে রেখে, চাপিয়ে রেখে কিংবা নির্যাতন করে, নিষিদ্ধ করে, কবর রচনা করে কোনো কিছু করতে চাইবে না। সেরকম রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হোক, এই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে সবসময়ই ছিল, এখনো আছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় মোস্তফা ফিরোজের যে মন্তব্যটা, সেই মন্তব্যটা কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল মাসের দিকেই? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।